হন্টিং অ্যাডলাইন পার্ট 42 চ্যাপ্টার 36 দ্য ম্যানিপুলেটর। আমি ধরা খাওয়া কোনো বাচ্চার মতো হাতের দিকে তাকিয়ে থাকি। সাফান সাফিয়ারের পর আমি স্বীকার করেছিলাম যে জেড আর আমি শারীরিক সম্পর্ক করেছি, কিন্তু তার পরিচয় তখনও ডায়াকে নিশ্চিত করে বলিনি, আর ও জিজ্ঞাসাও করেনি। আমার মানসিক অবস্থার কথা ভেবেই বোধহয় ও আর চাপায়নি। যথার্থই করেছিল। তবুও যদি তখনই আমি ডায়াকে সরাসরি বলে দিতাম যে জেড আর মার্ক সম্পর্কে আমি কোনো বিস্তারিত বলতে পারবো না, তাহলে হয়তো ও মেনে নিত। আসলে মিথ্যা বলাটাই ওকে বেশি কষ্ট দিয়েছে। ও আমার পেছন পেছন রান্নাঘর পর্যন্ত এসেছে। পুরোটা সময় তার রাগে দৃষ্টি আমার পিঠে গরম আগুনের মতো লাগছিল। আর এখন ও রান্নাঘরের আইল্যান্ডের ওপাশ থেকে আমাকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। তুই কতদিন ধরে জানিস? আর বাইরে কেন লোকজন পাহারায় বসে আছে? আরও তোকে কি বলার দায়িত্ব দিল যে তুই আমাকে বলতে পারিস? আমি ঠোঁট কামড়াই। কিছুদিন ধরে আমি স্বীকার করি। দেখ, আমি কিছু বলিনি, কারণ মার্কের সাথে ওর সম্পর্ক একদম গোপন। আমি চাইনি তুই এমন প্রশ্ন কর যা হয়তো আমি উত্তর দিতে পারবো না। এটা ওর গল্প, আর ও যা করছে সেটা খুবই স্পর্শকাতর। সাফান সাফিয়ারের আগে যখন তোকে ওর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তখনও কি জানতি? আমি মুখ কুঁচকে মাথা নেড়ে ওর জানা কথাটাই নিশ্চিত করি। ওর চোখে আঘাতের ঝলক দেখা যায়, আর আমি কেঁদে ফেলতে চাই। মিথ্যা বলার অপরাধবোধ যেন গায়ে গায়ে লেপ্টে থাকে। ও দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ে, আমার উত্তর মেনে নেয়। ঠিক আছে, এখন বলতে পারবি? আমি জেডের বর্তমান মিশনের কথা বলি। শিশু পাচার চক্র ভাঙার বাইরেও যেটাও করছে তার কথা, ছোট শিশুদের ওপর করা ভয়ঙ্কর রিচুয়াল, আর সেসব বন্ধ করার জন্য জেড কত কঠোর পরিশ্রম করছে তা আমি বলি। দায়া মন দিয়ে শোনে। ওর মুখ বিবর্ণ হয়ে যায় যখন শিশুদের ওপর অত্যাচারের ভয়াবহতা শুনতে হয়, যেন এগুলো যথেষ্ট খারাপ না। আমি অবাক হলাম না, যদিও অবাক হওয়া উচিত ছিল। দায়া মুখে বলে, নাকের রিং নিয়ে খেলে? তাহলে জেড মার্ককে মেরে ফেলেছিল এসব রিচুয়ালের কারণে? একদম না, তবে এটাও একটা কারণ ছিল। মনে আছে আমরা ওকে সাফান সাফিয়ারে দেখেছিলাম? ও মাথা নাড়লে আমি বলতে থাকি, সেদিন মার্ক আমাদের টার্গেট করেছিল আর কাউকে কল দিয়েছিল আমাদের তুলে নিয়ে যাওয়ার জন্য। আমি জেডে সেদিনের ভূমিকা ব্যাখ্যা করি, কিভাবে ও নিশ্চিত করেছিল দায়ার আমাকে কোনো ভ্যানে তোলা না হয়, আর কিভাবে দ্য সোসাইটি আমার মাথার উপর পুরস্কার ঘোষণা করেছিল আর মার্ক সেটা পূরণ করতে চাইছিল। আমি বলতে থাকি। দায়া চুপচাপ গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে শোনে। মাঝপথে আমরা দুজনেই এক শট ভদকা নেই। এই বিকৃত পৃথিবীর সত্য শুনতে আমাদের দুজনেরই সাহসের দরকার হয়েছিল। তোকেও নজরে রাখবো। কিছুক্ষণ পর দায়া বলে, নীরবতা নেমে আসে, আর যত সময় যায় তত আমার মনে হতে থাকে ও আমাকে ছেড়ে চলে যাবে। আমি ওকে আঘাত করেছি। তোর তা করার দরকার নেই, আমি ছোট্ট গলায় বলি। দরকার মনে হচ্ছে। ও দীর্ঘশ্বাস ফেলে। আমি দুঃখিত। আমি আবার বলি, ও আসার পর থেকেই জীবনটা একদম পাগলামিতে ভরে গেছে, আর আমি সব কিছু হজম করারও সময় পাইনি। আর ওকে বুঝতে এখনও পারছি না। আর মনে হয়েছিল আমি যেন নিজেকে বোঝাতে চাইছিলাম যে আমি একজন স্টকারকে যেমনভাবে হ্যান্ডেল করা উচিত তেমন করেই করছি, না যে আমি ওর সাথে শুয়েছি। দায় কঠিন গলায় শেষ করে দেয়। আমি মুখ কুঁচকে ঠোঁট কামড়ে নিই ওর কথার তীব্রতায়। আমি এটা ডিজার্ভ করি। হ্যাঁ, আমি ফিসফিস করি। দায়া কাঁধ ঝুলিয়ে ফেলে। সরি, তোর প্রতি অন্যায় করে ফেললাম। ও বলে, আমি তোর আর জেডের সম্পর্ক নিয়ে রাগান্বিত না, অ্যাডি। আমি আসলে বুঝতে পারি না কেউ কিভাবে নিজের প্রেমিকের স্টকার হবার বিষয়টিকে মেনে নিতে পারে। আমি এটাকে সুস্থ সম্পর্কেও মনে করি না। ছেলেটার স্পষ্টতই সমস্যা আছে। আমি মাথা নাড়ি, ওর কথার সাথে একমত হয়ে। ও যা বলছে সেগুলো আমি নিজের মনেও ভেবেছি। কিন্তু জেড তোর স্টকার এটা জেনে অদ্ভুতভাবে আমি স্বস্তি পাই। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনতাম না, ও দেখতে কেমন তাও জানতাম না, কিন্তু ও যা করে সেটা সত্যি প্রশংসনীয়। প্রতিদিন নিজের জীবন ঝুঁকিতে ফেলে শেয়ালের গুহায় ঢুকে গিয়ে অনেক নিরীহ প্রাণ বাঁচায়, অনেক রিং ভেঙে দিয়েছে। আর ভিডিওতে কি আছে না দেখেও আমি জানি যে জেড সেগুলোকে নিজের মনে গেঁথে নেয়। ও দীর্ঘশ্বাস ফেলে ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে, ও পেশায় মানুষকে ফলো করে, তাই হয়তো প্রেমের জীবনেও সেই অভ্যাস থেকে বের হতে পারেনি।
আমি মুখ ভ্যাংচাই, ওর কাজের ব্যাপারটা ব্যক্তিগত জীবনে টেনে আনার জন্য বিরক্তি প্রকাশ করি। আর আমি বুঝতে পারছি কেন তুই বলিসনি। ও নরমভাবে বলে, মার্ক তোকে খারাপ অবস্থায় ফেলেছিল, আর আমি অন্য যে কারো চেয়ে ভালো বুঝি কতটা সতর্কভাবে এসব সামলাতে হয়। শুরুতেই বললে বুঝতাম, তবে আমি বুঝি তুই এই অন্ধকার দুনিয়ার সাথে অভ্যস্ত না, তাই এসব কিভাবে সামলাতে হয় তা তোর জানা নেই। ডায়া রাগ করে না মেনে নেওয়ার আমার গা থেকে তার ভার নেমে যায়। ডায়া আমার উপর রেগে থাকলে আমি সহ্য করতে পারি না। জেড পিস্তল তাক করে রাখলেও আমি সেটা নেব, তবু বন্ধু ডায়ার এই রাগ নয়। ডায়া, আমি শুধু এটা চাই যে তুই জানিস আমি তোর উপর বিশ্বাস রাখতে না পেরে এটা করিনি। আর আমি দুঃখিত মিথ্যা বলার জন্য। জেডের সাথে জড়িয়ে পড়াটা আমার নৈতিকতা সব নাড়িয়ে দিয়েছে। আমি এখনো বুঝতে পারছি না কি ভাববো। মানে প্রেমে। আমি হঠাৎ থেমে যাই, দাঁত শক্ত করে নিজের বলা বন্ধ করি। রক্ত শুকিয়ে যায় মুখে। তুই কি? না। আমি কেটে দেই, অস্বাভাবিক দ্রুত আর রুক্ষভাবে, যা মিথ্যা প্রকাশ করে দেয়। দায়া চোখ পিটপিট করে, নানা রকম আবেগ ওর চোখে ভেসে ওঠে, কিন্তু দয়া করে ও চাপায় না। যাই হোক, আমি তোকে দোষ দিতে পারি না। জেডকে উপেক্ষা করতে পারিসনি। ও দাঁত বের করে হাসে। ছেলেটা আসলেই হট। আর তোকে সত্যি মুক্তি দরকার ছিল। আমি হাতের কাছে থাকা একটা খাম ওর দিকে ছুঁড়ে দিই। ও হেসে লাফিয়ে খামটায় এগিয়ে যায়। বজ্জাত। আমি বলি, ওর হাসি আরও বেড়ে যায়। কিন্তু ওকে বলবো না যে জেডের সাথে সেক্স শুধুই শারীরিক সম্পর্ক নয়, ওটা ভয়ঙ্করভাবে তীব্র, রূপান্তরকারী। হাউস অফ মিরর থেকে বেরিয়ে আমি একেবারে নতুন মানুষ হয়ে গেছি। আর গত রাতের পর জেড আসার আগের অ্যাডলাইন র্যালিতে আর ফিরতে পারবো না। ম্যাক্সের কোনো খবর পেয়েছিস? আমি হঠাৎ প্রশ্ন করি, কথার হালকা ভাবটা মিলিয়ে যায়। দায়া কাঁধ ঝাঁকায়। না, আসলে না। রেস্টুরেন্টে আমাদের সাথে দেখা করার পর থেকে ওর আর যমজদের কোনো খোঁজ পাইনি। আমি মাথা নেড়ে বলি, জেড বেশ কয়েকবারই ইঙ্গিত দিয়েছিল ওরা ম্যানেজড, কিন্তু এর মানে ঠিক কি আমি জানি না। এত কিছুতে মাথা ঘুরে যাচ্ছিল যে জিজ্ঞেস করার কথাই মনে হয়নি। ওরা মারা গেছে বলে মনে করিস? দায়া ঠোঁট কামড়ে কাঁধ ঝাঁকায়, অস্বস্তিতে পড়ে। ওর বেস্ট ফ্রেন্ডের একজন সিরিয়াল কিলার প্রেমিক আছে। যাই হোক, প্রেমিক, লিডার না জঘন্য, ঈশ্বর চাইলে এর আগে আমাকে তুলে নিক। যাই হোক, ছেলেটা পাগল, কিন্তু মনে হয় দেয় এটা আমার চেয়েও ভালো জানে, কারণ জেড ওর বস। আর মেয়েদের রেস্কিউ করার অপারেশনের সূক্ষ্ম বিষয়গুলো হয়তো ও জানে। মনে হয় না, তবে আমি খোঁজ নেব। যাই হোক, ওরা আমাদের ছেড়ে দিয়েছে, এটুকুতে আমি খুশি। আমি মাথা নাড়ি, আমারও কোনো আপত্তি নেই। দায়া কফির দিকে এগোতে গেলে ও আমার ছুঁড়ে মারা খামের ওপর পা দেয়। দাঁড়িয়ে গিয়ে ও খামটা মেঝে থেকে তুলে আইল্যান্ডে রাখে। তখনই আমি খেয়াল করি এটা একটা অদ্ভুত খাম। এটা অনেক মোটা, মনে হচ্ছে ভেতরে কাগজে ভর্তি। ভ্রুকুচকে আমি ওটা হাতে নিই। দায়া আমার দিকে তাকায়, ওর চোখে উদ্বেগ। কি এটা? আমার ঠিকানা হাতে লেখা, কিন্তু কোনো রিটার্ন ঠিকানা নেই। জানি না, আমি ফিসফিস করি, মনে হচ্ছে বোমা হতে পারে। বুকের মধ্যে অজানা দুশ্চিন্তা জড়ো হয়। আমি ধীরে ধীরে খামটা খুলি, মোটা কাগজের গুচ্ছ বের করি। কিন্তু শুধু কাগজ নয়, ডজন খানেক ছবি পড়ে যায়, সঙ্গে একটা পুরনো নোট। দায়ার আমি একে অপরের দিকে তাকাই, চোখে বিভ্রান্তি আর শঙ্কা। আমি ছবিগুলো তুলতে যাই। সঙ্গে সঙ্গে ছবিতে থাকা ছোটবেলার জিজিকে চিনে ফেলি। প্রায় সব ছবিতেই ওর লাল ঠোঁটের হাসিমুখ আর একই একজন পুরুষ ছবি জুড়ে থাকে। ওকে। আমি ফিসফিস করি, উত্তর আশা না করে। পুরুষটাকে আমি চিনতে পারি না। বাসায় আসার পর যেসব ছবি টাঙানো ছিল সেগুলোর কোনো ছবিতেই ও ছিল না। ঘর রিনোভেট করার পর আমি সব ছবি নামিয়ে ফেলি। গ্রেসন ঘটনা শেষ হওয়ার পর মনে হয়েছিল ওরা আমাকে যথেষ্ট বিচার করেছে। গত রাতেই জেড আমাকে ওই হলওয়েতে ফাঁক করেছিল। সেখানে পৌঁছানোর আগেই ও আমাকে দেওয়ালে পিন করে পেছন দিকে নিয়ে গিয়েছিল। সকালে বের হওয়ার পর আমরা দুজনে দেখি ওর চুল ধরে পেছন দিকে বাঁকিয়ে আমার নখের আঁচড়ের দাগ দেওয়ালে লেগে গেছে। এটাই ছিল আমার একমাত্র ধরে থাকার জায়গা, যখন ও আমাকে দড়ির মতো চুল ধরেছিল আর আমাকে বেহুশ করে তুলেছিল। এরপর আমি লুটিয়ে পড়েছিলাম, আরও বাধ্য হয়ে আমাকে কার্পেটের উপরে নিয়েছিল, একদম ওই হলওয়ের মাঝখানে। এখন ওই কার্পেটের দাগ বা দেওয়ালের দিকে আগের চোখে তাকাতে পারবো না। তাদের বরফের মতো ফ্রোজেন চোখ দুটো কিভাবে আমাকে বিচার করত
সেটা আমি কল্পনাও করতে পারি। তাও আবার তাদের বংশধরকে একবার সত্যি ধরা খেতে দেখে। আর তা করেছেই বা কে? তার স্টকার। ঈশ্বরের দয়ায় আমি ওসব ছবি নামিয়ে ফেলেছিলাম। পিছনে কিছু লেখা আছে। দায়া জানতে চাই, কিছু ছবি উল্টিয়ে দেখে। আমি আমার ছবি উল্টাই আর দেখি সেখানে একটা তারিখ লেখা, জানুয়ারি ৮, 1944। জিজি তার স্টকার নিয়ে লিখতে শুরু করার কয়েক মাস আগের তারিখ। ছবিতে জিজির উজ্জ্বল হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তার চুল 40-এর দশকের মতো কাল করা। পাশে থাকা অপরিচিত পুরুষটি ঢিলেঢালাভাবে তার হাতে হাত রেখেছে। মুখে হালকা বিদ্রূপের হাসি। ওর মধ্যে কিছু একটা চেনা লাগছে, কিন্তু ঠিক ধরতে পারছি না। এখানে কোনো নাম নেই। আমি পর্যবেক্ষণ করি, আরও কয়েকটা ছবি উল্টাই। সব ছবিতে তারিখ আছে, কিন্তু কোনো ছবিতেই পুরুষটির পরিচয় নেই। আমরা ছবিগুলো ছড়িয়ে রেখে ক্রমানুসারে সাজাই। শেষ ছবিটি তার মৃত্যুর 2 সপ্তাহ আগের। ছবিতে জিজি নিজেকে গুটিয়ে রেখেছে, ছোট হয়ে বসে আছে, হাতে এক গ্লাস ওয়াইন। ওর হাসি টান টান। আর পাশের অচেনা পুরুষটি ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। তখনই হয়তো ও মৃত্যুভয়ের মধ্যে ছিল, কিন্তু এই পুরুষটার জন্য, না অন্য কারো জন্য। এরপর আমি পুরনো চিঠিটা হাতে নেই। এটি জিজিকে লেখা। আমার জেনেভাইভ। এই চিঠি লেখা আমাকে ব্যথিত করছে। আমি এখানে বসে শোক করছি, যা হতে পারত তার জন্য, যা এখন হতে পারে, কিন্তু তুমি সেটা দেখতে চাইছো না। আমি প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি, জেনিভাইভ। আমি তোমাকে ভালোবেসেছি, যদিও তুমি অন্যকে বিয়ে করেছো। আর এখন আমি জানি তুমি আরেকজনের কাছে নিজেকে সমর্পণ করেছো। একজন যে আমি নই, তবু আমার ভালোবাসা অটুট। আমি অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করেছি, আর এখন আবার আরেকজন আমাদের মধ্যে এসেছে। আমাকে তোমাকে আমার করে নেওয়া থেকে আটকাচ্ছে। তুমি কেন এটা করছো আমার সাথে, আমাদের সাথে? এটা আমাকে কুরে কুরে খাচ্ছে, রাতে ঘুমোতে দিচ্ছে না। আমি একটাই কাজ করতে পারি, তোমাকে আমার জীবন থেকে কেটে ফেলা, এই যন্ত্রণা শেষ করার জন্য। ভালোবাসাই তোমার সত্যিকারের প্রেম। আমি কি পড়লাম এখন? আমি ফিসফিস করে বলি, গলার স্বর টেনে। দায়া আমার কাঁধের ওপর দিয়ে পড়ে। আর যখন ওর দিকে তাকাই, দেখি ওর চোখ বিস্ময়ে বড় হয়ে আছে, উদ্বেগে জ্বলছে। শুনতে ভয়ঙ্কর লাগছে, হুমকির মতো। ও বলে, সবুজ চোখ চিঠির দিকে তাকাই, যেন এটা কোনো অভিশাপ লেখা কাগজ। আমি বিভ্রান্ত হয়ে মাথা নাড়ি, চিঠিটা নামিয়ে রেখে আবার ছবিগুলো দেখতে থাকি। যদি কোনো যোগসূত্র পাই, কে হতে পারে এই মানুষটা, কিন্তু কিছুই পাই না। ওকে খুব চেনা চেনা লাগছে। আমি ফিসফিস করে বলি, আরেকটি ছবি খুঁটিয়ে দেখি, মনে হচ্ছে কোনো পার্টিতে তোলা। ছবিটা সাদা কালো, তাই ড্রেসের রং বোঝা যাচ্ছে না। শুধু বোঝা যাচ্ছে ড্রেসটা গাঢ় রঙের, হাতের প্রান্ত আরও গলার চারপাশে গয়না লাগানো। আর ছবির রং না হলেও আমি জানি ওর ঠোঁটে লাল লিপস্টিক ছিল। ছেলেটির হাত ওর উরুর অনেক উপরে রাখা, যেভাবে ধরে আছে তাতে মনে হচ্ছে মালিকানা দেখাচ্ছে, আধিপত্য ফলাচ্ছে। আমি জীবনে কোনোদিন এই মানুষটিকে দেখিনি, তবু আমি বাজে ধরে বলতে পারি লোকটা ঘোরতর হারামি। আর জিজির মুখের টান টান হাসি আর চোখের কোণ টেনে যাওয়া দেখে স্পষ্ট বোঝা যায় আমার নানা নানিও তাই ভাবতেন। দাঁড়া, ছবি তুলে কম্পিউটারে আপলোড করি। রিভার্স ইমেজ সার্চ দিয়ে দেখি। আমি ওকে কাজ করতে দেখি, মনোযোগে ভ্রু কুচকানো। কয়েক মিনিটের মধ্যে ও ল্যাপটপ আমার দিকে ঘোরায়, চোখ দিয়ে আমাকে লক্ষ্য করে। মার্কের বাবা, এটাই এই ছবিগুলোতে আছে। আমার চোখ ওর চোখে আটকে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়। তুইও কি আমার মতোই ভাবছিস? আমি জিজ্ঞেস করি। কি, জিজির স্টকার আসলে জিজির বেস্ট ফ্রেন্ড ছিল? আর যখন জানতে পারে যে জিজি অন্য কারোর সাথে সম্পর্কে, তখন ওকে মেরে ফেলে? ও সংক্ষেপে বলে দেয়, একদম আমার মাথার কথাগুলোর মতো। ও দীর্ঘশ্বাস ফেলে ছবির দিকে তাকিয়ে থাকে। আমি জানি না, শুধু কিছু অদ্ভুত ছবি আর একখানা চিঠির ওপর ভিত্তি করে এটা বলা খুব বড় সিদ্ধান্ত। যদিও চিঠিটাই হুমকির টোন আছে, তবুও ওটাতে ওকে খুনের জন্য দোষী প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ নেই। আমি মাথা নাড়ি। আমিও একই কথা ভেবেছি। ছবিগুলো আমাকে অস্বস্তি দিতে ফেলছে। মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। যতটা আমি জিজির ডায়েরি আর তার স্টকারের প্রতি তার টানকে ঘৃণা করতাম, সেটা আমাকে কখনো এত খারাপ অনুভূতি দেয়নি যতটা এই ছবি আর চিঠি দিচ্ছে। তবুও খালি অনুভূতির উপর ভিত্তি করে খুনের মামলা সমাধান করা যায় না, প্রমাণ লাগবে। যুক্তি দিয়ে ভাবলে জিজির স্টকার এখনও বেশি সম্ভাব্য মনে হচ্ছে।
কিন্তু তাই বলে মার্কের বাবাকে খুনি হিসেবে বাদও দেওয়া যায় না। ও বলে যায়, অজান্তে একটা ছবি হাতে নিয়ে পর্যবেক্ষণ করে। আমি এই চিঠিতে উদ্দেশ্য দেখতে পাচ্ছি, তাই সুযোগ কম হলেও আমাদের অবশ্যই বিষয়টা খতিয়ে দেখা উচিত। রোনাল্ডোকে নিয়ে আর কোনো তথ্য পেয়েছিস? ও দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, 1947 সালে কার্ডিওজেনিক শকে মারা যায়। আমি ব্রোকোস্কাই হার্ট অ্যাটাক। ও দৃষ্টি সরিয়ে নেয়। হৃদয় ভাঙার কারণে ও ব্রোকেন হার্ট সিনড্রোমে মারা গেছে। আমার মুখ শুকিয়ে যায়। ওর কিছু পারিবারিক ইতিহাস পেয়েছি, কিন্তু তার তেমন কিছু পাইনি। ওর জীবন খুব গোপন রাখা হয়েছিল, মনে হয় ওর বসের হাত ছিল তাতে। মানে, একটা রুদ্ধ দরজা। আমি চুপচাপ বলি, ঠোঁট কামড়ে পরবর্তী পদক্ষেপ ভাবতে থাকি। মনে হয় আমাকে অ্যাটিকে যেতে হবে। আমি হতাশ গলায় বলি, আমি হয়তো ভূত ভালোবাসি, কিন্তু তাই বলে কোনো ভূতের দ্বারা গ্রাস হতে চাই না। দায়ার শেষ রঙে চোখ আমার দিকে ঘুরে আসে। আমি ওকে আগের সেই চিঠি আর অ্যাটিকে থাকা নেতিবাচক অনুভূতি নিয়ে বলেছিলাম, তুই একদম পাগল, উপরে গেলে তোকে কোনো ভূত ভর করবে। আমি হেসে উঠি, যদি সত্যি করতে চাইতো এতদিনে করে ফেলতো। ওখানে আরও কিছু থাকতে পারে। দেয়া দীর্ঘশ্বাস ফেলে, আজই মরবো আমি। ও বিড়বিড় করে, তুই মরবি না, হয়তো সামান্য ভর করবে। আমি হাসতে হাসতে বলি, রান্নাঘরের আইল্যান্ড ঘুরে সিঁড়ির দিকে হাঁটা দেই। হ্যাঁ, আর প্রথমে কাকে ভয় দেখাবো বলে মনে হচ্ছে। অ্যাটিকে ঢোকার সাথে সাথেই সেই ঠান্ডা ভারী বোঝাটা সাথে সাথে আমার কাঁধে নেমে আসে, যেন কার্টুনের মতো। হঠাৎ আকাশ থেকে একটা পিয়ানো পড়ে গিয়ে নিরীহ কারো মাথায় পড়ে গেছে। দ্রুত শেষ কর, এখানটায় আমার একদম ভালো লাগছে না। দায়া বলে, ভয় মেশানো টান টান গলায়। সেই ভয় আমার হাড়ের মধ্যে দিয়ে হামাগুড়ি দিচ্ছে, হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। তবুও গরম একটা স্রোত গড়িয়ে গিয়ে পেটের নিচে গড়িয়ে পড়ে। আমি ফোনের ফ্ল্যাশলাইট জেলে দেওয়ালে খুঁজতে থাকি। প্রথমে সেই জায়গা থেকে শুরু করি যেখানে শেষবার নোটটা পেয়েছিলাম, কিন্তু এখন সেখানে কেবল মাকড়সার জাল, আর মাকড়সা ছাড়া কিছু নেই। আমি প্রতিটি দেওয়ালের দিকে এগিয়ে যাই, কাঠের প্যানেলে চাপ দিই, যদি কোনোটা ঢিলা পাই। আয়নার কাছে যেতেই একটা খুঁজে পাই। আমার হাতের নিচে কাঠ কেঁপে ওঠে, আর আমাদের চারপাশে ভর করে থাকা সেই ভারী অনুভূতির মধ্যে দেরি না করে কাঠের প্যানেল টেনে খুলে ফেলি। ফ্ল্যাশলাইটের আলো এদিক ওদিক ঘোরাতে থাকি, কিন্তু শুধু পোকা আর জাল ছাড়া কিছুই দেখি না। হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে হঠাৎ চকচকে কিছু একটা দেখতে পাই। কিছু একটা পেয়েছি মনে হচ্ছে। উত্তেজিত গলায় বলি আমি, থ্যাঙ্কস গড। দায় পেছন থেকে বলে, আমি ওর কথা স্পষ্ট শুনতে পাই না। গর্তে হাত ঢুকিয়ে দেই, পোকাগুলো নিয়ে ভাবারও সময় পাই না। তখনই হাতে প্লাস্টিকের মতো কিছু ধরে ফেলি। বের করার জন্য টান দিই, কিন্তু হাত কাগজের মতো কিছুতে ঠেকে গেলে সেটাও টেনে নেই। হাত থেকে মাকড়সার জাল সরিয়ে ফেলি। সেই অস্বস্তিকর চেপটে থাকা অনুভূতিতে বিরক্তি লাগে। হাতের দিকে না তাকিয়ে বারবার ঝাড়তে ঝাড়তে সোজা সিঁড়ির দিকে হাঁটি। চল, আমি হাঁপিয়ে বলি। ঠিক সেই সময় দায়া আমাকে ধাক্কা দিয়ে প্রায় ফেলে দিয়ে সিঁড়ি দিয়ে নিচে দৌড়ে নেমে যায়। হাতে যা পেয়েছি সেটা কিছু বড় কিছু। আমি যতটা নিশ্চিত যে কেউ আমার পিঠের পেছন থেকে তাকিয়েছিল যখন আমি বের হচ্ছিলাম, ততটাই নিশ্চিত যে এটা কিছু গুরুত্বপূর্ণ। অ্যাটিকের দরজা জোরে বন্ধ করে দিই, তার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকি। সেই হাড় কাঁপানো ঠান্ডা ঝাড়া দেওয়ার চেষ্টা করি। আমি আর কোনোদিন ওখানে যাব না। দায়া হাঁপাতে হাঁপাতে বলে, আমারও মনে হয় না আর যেতে চাই। আমি বলি, অবশেষে। হাতে তাকিয়ে দেখে একটা সিপলক ব্যাগের ভেতরে সোনালি হীরার তৈরি রোলেক্স, আর তার উপরে রক্তের দাগ লেগে আছে। আর হাতে ধরা কাগজে তাড়াহুড়ো করে লেখা, এটা লুকিয়ে রাখ, কেউ জানতে পারবে না যে এটা আমি করেছি, মনে রেখো। হে ঈশ্বর। আমি নিঃশ্বাস চেপে বলি, দেখতে দাও, আমরা এটা ছুঁতে পারবো না, না হলে আঙুলের ছাপ লেগে যাবে। কিন্তু এগুলোর সিরিয়াল নাম্বার থাকে, আমি হয়তো মালিককে ট্রেস করতে পারবো। আমরা দৌড়ে রান্নাঘরে যাই। অ্যাটিকের ভূত তখন ভুলে যাই। আমি সেই রাবারের দাস্তানা খুঁজে বের করি, যা দিয়ে আগে বাড়ি পরিষ্কার করেছিলাম। দায়া গ্লোভস পরে সাবধানে রক্তমাখা ঘড়িটা বের করে। আমি চাই না রক্ত খসে পড়ুক, কিন্তু সিরিয়াল নাম্বার দেখার জন্য ব্রেসলেটটা খুলতে হবে। ও ফিসফিস করে বলে, সাবধানে ঘড়িটা ধরতে ধরতে, তোর কাছে কোনো পিন আছে? আমি ঘুরে গিয়ে কিচেনের জাঙ্ক ড্রয়ার খুলে ফেলি। জানি একটা অবশ্যই কোথাও আছে। 1 মিনিট খুঁজে পেয়ে আনন্দে বলে উঠি, পেয়ে গেছি। আর দায়াকে নীল রঙের একটা পিন দেই।
ও কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে ঘড়ির ল্যাগের মধ্যে দিয়ে ব্রেসলেট খুলে ফেলে। হারামজাদা ও ফোঁস করে, কি হলো আমি জিজ্ঞেস করি। কেউ সিরিয়াল নাম্বারটাতে আঁচড় মেরেছে বোঝা মুশকিল। দায়া আমার দিকে তাকায়, ওর সবুজ চোখে হতাশার ছায়া। আমি গভীর নিঃশ্বাস নেই, পরাজয়ের গ্লানিতে ঠোঁট নিচের দিকে নেমে যায়। আমি হাল ছাড়বো না। আমরা এই রক্ত টেস্ট করাবো আর এই ঘড়ি নিয়ে কিছু একটা বের করব। আমাকে করতে দে। আমি মাথা নাড়ি, দায়ের ওপর আস্থা রেখে। ও অসাধারণ বুদ্ধিমান আর তথ্য খুঁজে বের করার ক্ষেত্রে ওর রিসোর্স অগাধ। তখনই হঠাৎ আমার মাথায় আলো জ্বলে ওঠে। জিজির সাথে তোলা ছবিগুলোতে ফ্রাঙ্ক এই ঘড়িটাই পরা ছিল। আমি আইল্যান্ডের উপর ছড়িয়ে থাকা কাগজপত্রের মধ্যে খুঁজতে থাকি যতক্ষণ না ছবিগুলোর ছোট্ট একটা স্ট্যাক খুঁজে পাই। একই ঘড়ি। আমি পুনরায় বলি, ছবিগুলোর হাতে দেই। দেয়া ছবির দিকে তাকায় আর ওর ঠোঁটে একটুখানি হাসি খেলে যায়। এখন শুধু এটা প্রমাণ করতে হবে। ডায়েরি, 1946 সালের 8 মে। আমি মারা যাচ্ছি, ও আসছে আমাকে নিতে। আমি আমার হাড়ে হাড়ে অনুভব করতে পারছি। এবং আমি শুধু সেরার কথাই ভাবছি। আমার মিষ্টি মিষ্টি সেরা। সেরার বয়স 16 পেরিয়েছে। আর সে কত উজ্জ্বল, কতটা জীবন্ত। আমি তাকে কিভাবে বলবো যে আমি হয়তো আর বেশি দিন থাকতে পারবো না। আর এতে কারো দোষ নেই, আমার নিজেরই দোষ। গত 2 বছরে আমি কত ভুল করেছি। আমাকে সব কিছুর অন্যভাবে করা উচিত ছিল, কিন্তু এখন দেরি হয়ে গেছে। আর আমার মেয়েকেই সব থেকে বেশি ভুগতে হবে। ও সেরা। আমি কি করব যখন আমাকে এমন একজন মানুষের বিরুদ্ধে যেতে হবে যে মনে করে ওকে অপমান করা হয়েছে। আমি খুব ক্লান্ত, মনে হচ্ছে আমি একটু ঘুমিয়ে নেব।